আসসালামু আলাইকুম। আমি খায়রুন্নাহার পুতুল, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি শারীরিক এবং মানসিক উভয়ভাবেই সুস্থ রয়েছো এবং বাসায় থেকে নিয়মিত লেখাপড়া করছো। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি মাস্টার্স শেষ পর্বের গুণগত এবং পরিমাণগত গবেষণা পদ্ধতি এবং অনার্স তৃতীয় বর্ষের গবেষণা পদ্ধতির অন্তর্ভুক্ত। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে পরিমাপন বা মেজারমেন্ট। পরিমাপন বিষয়টি আলোচনা করার পূর্বেই কিছু কথা বলে নিই। সেটি হচ্ছে যে পরিমাপন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি যে কোনো গবেষণার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। সেজন্য আশা করব যে এই বিষয়টি তোমরা মনোযোগ দিয়ে শুনবে, দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তাহলে চলো শুরুতেই আমরা জেনে নিই পরিমাপন বলতে কি বুঝি। পরিমাপন বলতে কোনো অর্জিত জ্ঞান বা কোনো বিশেষ দক্ষতা বা কোনো শক্তির বিশেষ দিকটির কথা বোঝায়। তাহলে পরিমাপন বলতে কি বোঝায়? কোনো অর্জিত জ্ঞান, কোনো বিশেষ দক্ষতা বা কোনো শক্তির বিশেষ দিকটির কথা বোঝায়। যেমন ধরো একজন শিক্ষার্থী গণিতে, বাংলায় বা ইংরেজি বিষয়ে সে কতটা পারদর্শী সেটা আমরা জানতে পারলাম, বা কিংবা যন্ত্রমূলক শক্তি বা ভাষামূলক শক্তি সে কতটা অধিকারী সেই বিষয়টা আমরা পরিমাপনের মাধ্যমে জানতে পারব। এরূপ কোনো জ্ঞান, শক্তির বা যোগ্যতার বিশেষ দিকে পরিমাপ বা মাত্রা নির্ণয় করাই হলো পরিমাপন। অর্থাৎ ব্যক্তির বৈশিষ্ট্য সম্বন্ধে পরিমাণগত মূল্যায়নকেই বলা হয় পরিমাপন। তাহলে সংক্ষিপ্ত আকার আমরা কি বলতে পারি? ব্যক্তির বৈশিষ্ট্য সম্বন্ধে পরিমাণগত মূল্যায়নকে বলা হয় পরিমাপন। আচ্ছা, তাহলে একটা উদাহরণের মাধ্যমে আমি দেখাই যে আমরা যদি এই পরিমাপন বিষয়টি না থাকতো তাহলে আমরা অনেক জিনিসেই মূল্যায়ন করতে পারতাম না। ধরো কেউ যদি বলে যে রহিম করিমের চেয়ে খুব ভালো, কিন্তু কতটুকু ভালো আমরা কি সেটা বলতে পারবো? যদি বলা হয় যে রহিম করিমের চেয়ে 10 গুণ ভালো, তাহলে আমরা কি সেই সংখ্যার মাধ্যমে তার বিষয়টা আমরা পরিপূর্ণভাবে বুঝতে পারবো। আবার যদি এমন হয় যে কেউ বলে যে সে তার ভাই বোনদের ভেতরে মাঝখানে স্থানে অবস্থান করছে, তাহলে কি আমরা বুঝতে পারবো যে সে কততম স্থান তার ভাই বোনদের ভেতরে? কিন্তু আমরা যদি বলি যে সে তার ভাই বোনদের ভেতরে 5মতম স্থানে রয়েছে, তাহলে আমরা বুঝতে পারবো যে তার বড় আরো 4 জন রয়েছে বা ছোট আরো রয়েছে। ঠিক আছে, তাহলে দেখো পরিমাপনটা কতটা গুরুত্বপূর্ণ। এই পরিমাপন সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। তার ভিতরে ক্যাম্বেল 1938-এ যে সংজ্ঞাটি দিয়েছেন সেটি বিশেষভাবে উল্লেখযোগ্য। তো ক্যাম্বেলের 1938-এ যে সংজ্ঞাটি দিয়েছেন সেটি হলো মেজারমেন্ট ইজ দ্য অ্যাসাইনমেন্ট অফ নাম্বারস টু অবজেক্ট অর ইভেন্টস অ্যাকর্ডিং টু রুলস। অর্থাৎ কোনো নিয়ম অনুসারে বস্তু বা ঘটনাতে সংখ্যা আরোপ করাই হচ্ছে পরিমাপন। তাহলে আশা করি তোমরা পরিমাপন বিষয়টি বুঝতে পেরেছ। এই পরিমাপনের ক্ষেত্রে কতগুলো সংখ্যা ব্যবহৃত হয় এবং এই সংখ্যার কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। তাহলে এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পরিমাপনে ব্যবহৃত সংখ্যার বৈশিষ্ট্য। পরিমাপনে ব্যবহৃত সংখ্যার বৈশিষ্ট্য। পরিমাপনে ব্যবহৃত সংখ্যার বৈশিষ্ট্য নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রাকৃতিক জগতের সঙ্গে সংখ্যার আকারগত সাদৃশ্য রয়েছে। তার মানে কি? দেখো যে প্রাকৃতিক যে জগৎটা তার সাথে সংখ্যার কি রয়েছে? আকারগত একটা সাদৃশ্য রয়েছে, যাকে আমরা আইসোমরফিজম বলি। যাকে আমরা কি বলি? আইসোমরফিজম। আচ্ছা, তাহলে সুতরাং উক্ত নীতির ভিত্তিতে আমরা পরিমাপনের ক্ষেত্রে সংখ্যার ব্যবহার করতে পারি। দেখো সংখ্যা হচ্ছে কি? সংখ্যা হলো সবসময় আলাদা হয়, অর্থাৎ একটি সংখ্যার সাথে আরেকটি সংখ্যা কখনো মিলে না, এবং একটি সংখ্যার সাথে আরেকটি সংখ্যা সম্পূর্ণরূপে আলাদাভাবে ব্যবহৃত হয়। তবে পরিমাপনের জন্য সংখ্যার 3টি বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক বৈশিষ্ট্য রয়েছে, তার ভিতরে পরিমাপনের ক্ষেত্রে সংখ্যার 3টি বৈশিষ্ট্য খুবই
গুরুত্বপূর্ণ। এই 3টি বৈশিষ্ট্য এখন তোমরা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে, এবং এই 3টি বৈশিষ্ট্য যদি মনোযোগ দিয়ে বুঝতে পারো তাহলে পরবর্তী সময়ে তোমাদের পরিমাপনের মৌলিক স্বতঃসিদ্ধগুলি বোঝা সহজ হয়ে যাবে। তাহলে চলো এখন আমরা এই পরিমাপনে ব্যবহৃত সংখ্যার 3টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের নামগুলি আমরা জেনে নিই। তাহলে দেখো, প্রথম নাম, 1 নম্বর নাম হচ্ছে অভেদ। অভেদ বা যাকে আমরা আইডেন্টিটি বলে থাকি। 2 নম্বর হচ্ছে ক্রমপর্যায়। ক্রমপর্যায় যাকে আমরা র্যাঙ্ক অর্ডার বলবো। র্যাঙ্ক অর্ডার। 3 নাম্বার হচ্ছে যৌগিকতা। যৌগিকতা। যৌগিকতা বা যাকে আমরা বলবো অ্যাডিটিভিটি। অ্যাডিটিভিটি। তাহলে দেখো, সংখ্যার ক্ষেত্রে আমরা কয়টি পাচ্ছি? 3টি বৈশিষ্ট্য পাচ্ছি। অভেদ বা আইডেন্টিটি, ক্রমপর্যায় বা র্যাঙ্ক অর্ডার, 3 নাম্বার হচ্ছে যৌগিকতা বা অ্যাডিটিভিটি। এই 3টি বৈশিষ্ট্যই খুবই গুরুত্বপূর্ণ। এখন এই 3টি বৈশিষ্ট্যই আমি আলোচনা করব। প্রথমে আসো অভেদ। অভেদ কথাটির মানে কি? এখানে অভেদ আইডেন্টিটি মানে আলাদাভাবে একটা জিনিসকে চেনার জন্য তার আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে। এটি সংখ্যার প্রথম এবং গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। গণিতে যেসব সংখ্যা বা চিহ্ন ব্যবহৃত হয় সেগুলি প্রত্যেকটি একটি আলাদা সংখ্যা। এর অর্থ কি? এই যে গণিতে যে সংখ্যাগুলি ব্যবহৃত হয় এবং প্রত্যেকটি কি বৈশিষ্ট্য অনুসারে এরা আলাদা হয়। তার মানে কি? দেখো, এ এ হবে, বি বি হবে, এ কখনো বি হবে না এবং বি কখনো এ হবে না। বুঝতে পেরেছো? দেখো, যদি বা এর ক্ষেত্রে আমি সংখ্যার ক্ষেত্রে আমি এবার বলি যে অক্ষর দিয়ে বলি, ক কয়ে থাকবে, খ খয়ে থাকবে, ক কখনো খ হবে না এবং খ কখনো ক হবে না। অর্থাৎ আমরা পরিচিতির ক্ষেত্রে এক্ষেত্রে ককে কয়ে চিনব, খকে খয়ে চিনব। এটি হচ্ছে অভেদ বা আইডেন্টিটি। ঠিক আছে? আচ্ছা, এরপরে চলো ক্রমপর্যায়। দ্বিতীয়টি হচ্ছে ক্রমপর্যায় বা র্যাঙ্ক অর্ডার। সংখ্যাসমূহকে অপরিবর্তনীয়ভাবে রৈখিক স্কেলে সাজানো যায়। সংখ্যাগুলিকে কি অপরিবর্তনীয়ভাবে রৈখিক স্কেলে আমরা সাজাতে পারি। যেমন ধরো, সংখ্যাগুলিকে আমরা কি করতে পারি? 1, 2, 3, 4 অপরিবর্তনীয়ভাবে রৈখিক স্কেলে এগুলিকে আমরা সাজাতে পারবো। মানে এর মানে হচ্ছে যে ক্রমান্বয়ে যে সাজাবো তার স্কেলের সংখ্যাসমূহের কোনো স্থান পরিবর্তন হবে না। অর্থাৎ এই যে স্কেলে সংখ্যা অনুসারে 1, 2, 3, 4 অপরিবর্তনীয়ভাবে সাজালাম, এই স্কেলের ক্ষেত্রে কি হয়? ক্রমমান বজায় থাকবে। অর্থাৎ কখনো 2, 1, 4, 3 এভাবে সংখ্যাগুলি হবে না। সংখ্যাগুলি কি হবে? 1, 2, 3, 4 এই সিরিয়ালে বা ক্রমপর্যায়ে লিখতে হবে। এটি হচ্ছে ক্রমপর্যায় বা র্যাঙ্ক অর্ডার। আচ্ছা, তারপরে 3 নম্বরে যাও, যৌগিকতা বা অ্যাডিটিভিটি। এই যৌগিকতাটা কি? দেখো, সংখ্যার তৃতীয় বৈশিষ্ট্য হলো যৌগিকতা। তাহলে যৌগিকতাটা কি? দেখো, যৌগিকতার এর অর্থ হলো সংখ্যাগুলোকে যোগ করে পারস্পরিক সামঞ্জস্য ফলাফল পাওয়া যায়। মানে সংখ্যাগুলিকে যোগ করে পারস্পরিক সামঞ্জস্যপূর্ণ ফলাফল পাওয়া যায়। তাহলে সংখ্যাসমূহের যৌগিকতার বৈশিষ্ট্যের জন্য মৌলিক 4টি প্রক্রিয়া আমরা কি দেখতে পারি। কি কি দেখতে পারি পরে বোঝাচ্ছি। এক্ষেত্রে দেখো, যে কথাটি বলেছে সে কথাটি হচ্ছে সংখ্যাগুলিকে আমরা যদি যোগ করি তাহলে পারস্পরিক কি করব? পারস্পরিক একটা ফলাফল পাওয়া যাবে। যেমন ধরো, আমরা যদি এই ক্ষেত্রে a + b = c লিখি, এটাকেই যদি আমরা এইভাবে লিখি 4 + 5 = 9 লেখা যায়? এখানে দেখো, 4 এর সাথে 5 যোগ করেও 9 হবে। আবার এক্ষেত্রে এই যে 4 + 5-এরও যেই মান 9-এরও ঠিক একই মান। 9 একটি এক সংখ্যা, একটা এক সংখ্যা বিশিষ্ট সংখ্যা যেটি 9 হবে। আবার এখানে 2 সংখ্যা দিয়ে যোগ করে দিয়ে এটার মানও যা হবে এটির মানও একই হবে। তাহলে একে যদি আমি 4-এর মান 4কে যদি a হিসাবে ধরি, 5কে যদি b হিসাবে ধরি, আর c কে যদি
9 হিসাবে ধরি, তাহলে a প্লাস b সমান সমান c হবে। এটি হচ্ছে যৌগিকতা। তাহলে দেখো একটু ক্লিয়ার বোঝার চেষ্টা করো, এই সংখ্যার এই যে তিনটি বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্যকে আমরা কি জেনেছিলাম? প্রথম বৈশিষ্ট্যকে জেনেছিলাম যে সংখ্যাটি যা সেই সংখ্যাটি তাই থাকবে, এটি অপর কোনো সংখ্যা হবে না, অর্থাৎ এক একই থাকবে, এক কখনো দুই হবে না, আবার দুই কখনো এক হবে না। কিন্তু দুইকে আমরা ভেঙে লিখতে পারবো, যেটা যৌগিকতার ক্ষেত্রে 1 + 1 = 2 এটা লেখা যাবে। কিন্তু এই একের যে একটি আলাদা বৈশিষ্ট্য, স্বতন্ত্র ভাব, সেটি একই থাকবে, দুইয়ের আলাদা বৈশিষ্ট্য দুইই থাকবে। এটি হচ্ছে অভেদ। অভেদের ক্ষেত্রে যে সংখ্যা সেই সংখ্যাটি সেরূপেই থাকবে। তাহলে আসো পরেরটা, আসো ক্রমপর্যায়। তাহলে ক্রমপর্যায় কি? সংখ্যাগুলিকে ক্রমান্বয়ে সাজানো যাবে, যেমন 1 2 এভাবে তুমি 100 পর্যন্ত নিতে পারবে। কিন্তু এই ক্রমান্বয়ে সাজানোর পূর্বে এই সিরিয়ালে কখনো একটাকে আগে নেওয়া যাবে না। যেমন 3 4 এখানে 5, আমি 5কে আগে এনে 1 2 3 এভাবে লিখতে পারবো না। তার মানে কি, এই সংখ্যাগুলি তার ক্রমমান অনুযায়ী অপরিবর্তনীয় থাকবে। এটি হচ্ছে ক্রমমান, ক্রমপর্যায় বা র্যাঙ্ক অর্ডার। যৌগিকতাটা কি? যৌগিকতাটা হচ্ছে এই সংখ্যাগুলিকে রূপ পরিবর্তন করতে পারবো, যোগ করে পরিবর্তন করতে পারবো, কিন্তু তার বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন হবে না। যেমন উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম যে এখানে যদি আমি এভাবে চিন্তা করি যে a + b = কি? c। আবার এখানে ধরো এই যে 6 + 4 = 10, জিনিসটি একই হবে। এই দুটিকে যোগ করে এটি ফল পেলাম, কিন্তু এটি কখনো পরিবর্তন হচ্ছে না, মানে এর মানও যা এর মানও তাই থাকবে। এটি হচ্ছে যৌগিকতা। আবার এই ক্ষেত্রে দেখা যায় যে এরকম ভাবেও লেখা যায় যে a + b = c + d। যদি এই দুটোর যোগফল সমান হয় তাহলে এটার যোগফলও সমান হবে। এখানে যদি 2 + 4 = আবার এখানে 5 + 1, এর মান কিন্তু একই হবে, কারণ এই দুটি যোগ করলেও 6 হবে, এটাও যোগ করলে 6 হবে। তাহলে এক্ষেত্রে কি a + b = c + d আমরা লিখতে পারি। এটি হচ্ছে যৌগিকতা। কিন্তু এর জায়গায় a আছে, এর জায়গায় কখনো আমরা b কে বসাতে পারবো না, বা b এর জায়গায় c কে বসাতে পারবো না, c এর জায়গায় d কে বসাতে পারবো না। কেবল তাদেরকে বিভিন্ন ভাবে লিখে সেটিকে মানে তার রূপটাকে আমি পরিবর্তন করতে পারবো, কিন্তু তার বৈশিষ্ট্যটাকে পরিবর্তন করতে পারবো না। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে অভেদ, ক্রমপর্যায় এবং যৌগিকতা কি। এই বিষয়টি আমি দুবার বোঝানোর চেষ্টা করলাম, কারণ এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলি নিয়ে আমাদের পরিমাপনের মৌলিক স্বতঃসিদ্ধগুলি গঠিত। তাহলে এই বিষয় তিনটি যদি তুমি বুঝতে পারো, তাহলে এখানে পরিমাপনের মৌলিক স্বতঃসিদ্ধগুলি তোমাদের জন্য বোঝা সহজ হয়ে যাবে। তাহলে চলো আমরা এখন পরিমাপনের মৌলিক স্বতঃসিদ্ধগুলি নিয়ে আলোচনা করি। তাহলে এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে পরিমাপনের মৌলিক স্বতঃসিদ্ধ। আমি এখানে একটু লিখে দিই, মৌলিক স্বতঃসিদ্ধ। তাহলে এখন আমরা আলোচনা করব হচ্ছে পরিমাপনের মৌলিক স্বতঃসিদ্ধ নিয়ে, বেসিক পস্টুলেটস অফ মেজারমেন্ট। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো সংখ্যার এর আগে আমরা যে বিষয়টি বলেছিলাম যৌগিকতার ক্ষেত্রে, আমরা শুরুতে একটি বলে নিই। এই যৌগিকতার বিষয়টির জন্য আমরা কি করি? মৌলিক 4টি বিষয় আমরা দেখতে পারি। সেই মৌলিক 4টি বিষয় কি কি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তাহলে আমরা কি বিষয় বুঝতে পারি? দেখো, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তোমাদের কাছে মনে হচ্ছে যে বিষয়গুলি তোমরা আগেই পড়ে এসেছি। হ্যাঁ, পড়ে এসেছো, কিন্তু পরিমাপনের ক্ষেত্রে এই বিষয়গুলি জানা জরুরি দরকার। কি ব্যাপার দেখো, এই যে যৌগিকতার বিষয়টি যখন বলেছিলাম, তখন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই 4টি বিষয় ওতপ্রোতভাবে এই পরিমাপনের ক্ষেত্রে জড়িত। আমরা জানি কি যোগ কিসের সংক্ষিপ্ত রূপ? যোগ হচ্ছে গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ, আর বিয়োগ হচ্ছে বা বিয়োগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভাগ। আমরা কিভাবে করি দেখো, যোগটাকে যখন যোগ করে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করতে চাই তখন আমরা গুণ ব্যবহার করি, আবার বিয়োগটাকে যখন সংক্ষিপ্ত আকারে প্রকাশ করতে চাই তখন ভাগ হিসাবে আমরা সেটা ব্যবহার করে থাকি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন স্বতঃসিদ্ধের ক্ষেত্রে আমরা যাই। স্বতঃসিদ্ধ বিষয়টি হচ্ছে
যাকে আমরা বলেছিলাম যে বেসিক পোস্টুলেটস অফ মেজারমেন্ট। দেখো, সংখ্যার 3টি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই মৌলিক স্বতঃসিদ্ধগুলি গঠিত, এবং এই সংখ্যার 3টি বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে এই সময় পর্যন্ত পরিমাপরে 9টি স্বতঃসিদ্ধ প্রস্তাবিত হয়েছে। তাহলে কয়টি স্বতঃসিদ্ধ প্রস্তাবিত হয়েছে? 9টি স্বতঃসিদ্ধ প্রস্তাবিত হয়েছে। এই স্বতঃসিদ্ধগুলি প্রথম ক্যাম্বেল 1938 সালে প্রস্তাব করেন। তাহলে কে করেন? প্রথমে ক্যাম্বেল 1938 মানে 1938 সালে প্রথম প্রস্তাবিত করেন এই মৌলিক স্বতঃসিদ্ধ, এই সংখ্যাগুলির মানে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে 9টি স্বতঃসিদ্ধ, প্রথমেই 9টি স্বতঃসিদ্ধের কথা প্রস্তাবিত হয়, এবং প্রথম যে এই বিষয়গুলি নিয়ে প্রস্তাব আলোচনা করেন তিনি হচ্ছেন ক্যাম্বেল 1938। এই ক্ষেত্রে দেখো, এই যে মৌলিক স্বতঃসিদ্ধের ক্ষেত্রে প্রথম তিনটি কি? প্রথম 3টি হচ্ছে অভেদ সূচক, পরবর্তী 2টি হচ্ছে ক্রমমান, এবং শেষ 4টি হচ্ছে যৌগিকতা। তাহলে আমি এখানে একটু সাইডে লিখে নিই, তোমাদের জন্য সুবিধা হবে। সেটা হচ্ছে কি প্রথম 3টি, তার মানে এখানে প্রথম 3টি হচ্ছে অভেদ বৈশিষ্ট্যের ক্ষেত্রে, প্রথম 3টি হচ্ছে অভেদ সূচক। আচ্ছা, এরপরের 2টি 4 এবং 5 হচ্ছে ক্রমমান, এরপরের 4টি হচ্ছে যৌগিকতা, 6, 7, 8, 9 হচ্ছে যৌগিকতা। তাহলে প্রথম 3টি কি? প্রথম 3টি হচ্ছে অভেদ সূচক, আর পরবর্তী 2টি 4 এবং 5 হচ্ছে ক্রমমান, এবং পরের 4টি 6, 7, 8, 9 হচ্ছে যৌগিকতা। আমরা যখন করব তখন দেখতে পারবো। আচ্ছা, তাহলে প্রথমে আমরা চলে যাই 1 নম্বর স্বতঃসিদ্ধি, যে 1 নম্বর স্বতঃসিদ্ধটি কি। তাহলে দেখো, 1 নম্বর স্বতঃসিদ্ধ হচ্ছে, 1 নম্বরের স্বতঃসিদ্ধ প্রথম পর্যায়ে যেটা, সেটা হচ্ছে a সমান b, আবার a অসমান b, অর্থাৎ a ইকুয়াল টু b হতে পারে, এটাও হতে পারে, আবার এটা a নট ইকুয়াল টু b, অর্থাৎ a সমান b ও হতে পারে, আবার a সমান b নাও হতে পারে, অর্থাৎ ক ক্ষয়ের সমানও হতে পারে, আবার ক ক্ষয়ের সমান নাও হতে পারে। ঠিক আছে, এটি হচ্ছে প্রথম স্বতঃসিদ্ধ, মানে a ইকুয়াল টু b ও হতে পারে, a নট ইকুয়াল টু b ও হতে পারে। আচ্ছা, এটি হচ্ছে প্রথম স্বতঃসিদ্ধ। এরপরে আসো 2 নাম্বার স্বতঃসিদ্ধ। 2 নাম্বার স্বতঃসিদ্ধটি কি? যদি a ইকুয়াল টু b হয়, তাহলে b ইকুয়াল টু a হবে, অর্থাৎ এক্ষেত্রে দেখো, যদি এখানে লিখে নিই, যদি a সমান b হয়, তবে b সমান a হবে। লিখতে পারি আমরা এটা? অবশ্যই লিখতে পারি। a সমান যদি b হয়, তাহলে b সমান a হবে, অর্থাৎ এক্ষেত্রে ক যদি ক্ষয়ের সমান হয়, তাহলে খ কয়ের সমান হবে। এটি হচ্ছে দ্বিতীয় স্বতঃসিদ্ধ। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আলোচনা করব তৃতীয় স্বতঃসিদ্ধ নিয়ে। তৃতীয় স্বতঃসিদ্ধটি কি? দেখো, সেটি হচ্ছে যদি a সমান b হয় এবং b সমান c হয়, তাহলে a সমান c হবে, অর্থাৎ কি? তাহলে দেখো, যদি a সমান b হয়, তবে b সমান c হয় এবং b সমান c হয়, তাহলে আমরা কি করতে পারবো? তাহলে a সমান c হবে, এটা আমরা লিখতে পারবো। যদি বলেছে ক, দেখো, ক যদি ক্ষয়ের সমান হয়, আবার খ যদি গয়ের সমান হয়, ক যদি ক্ষয়ের সমান হয়, খ যদি গয়ের সমান হয়, তাহলে গ কয়ের সমান হবে। তাহলে এক্ষেত্রে ক সমান আমরা গ লিখতে পারি, অর্থাৎ দুইটার মান একই রকম হবে। ঠিক আছে। দেখো, আবার আরেকটু বুঝিয়ে দিচ্ছি। যদি a সমান b হয়, মানে এর পরিবর্তে যদি তুমি
বি কে ব্যবহৃত করতে পারো, বি এর পরিবর্তে যদি সি কে ব্যবহৃত করতে পারো, ব্যবহার করতে পারো, তাহলে সি এর পরিবর্তে বা এ এর পরিবর্তে সি কে ব্যবহার করতে আমরা পারবো। ঠিক আছে, তাহলে দেখো সম্ভবত ক যদি খ এর সমান হয় আর খ যদি গ এর সমান হয়, তাহলে ক গ এর সমান হবে। এটি হচ্ছে তৃতীয় স্বতঃসিদ্ধ। এই তিনটি স্বতঃসিদ্ধ হচ্ছে অভেদ সূচক। তাহলে অভেদ সূচক কয়টি স্বতঃসিদ্ধ পেলাম আমরা? তিনটি স্বতঃসিদ্ধ পেলাম। এখন পরবর্তী দুটি 4 এবং 5। আচ্ছা, 4 নাম্বার স্বতঃসিদ্ধটি কি? দেখো 4 নাম্বার স্বতঃসিদ্ধটি হচ্ছে যদি এ ইজ গ্রেটার দেন বি হয়, আবার এক্ষেত্রে বি নট গ্রেটার দেন এ হতে পারে। মানে কি? দেখো এ গ্রেটার দেন যদি বি হয়, এটা হয়, এবং তাহলে বি নট গ্রেটার দেন এ হতে পারে। কখনো ক বি এর কি যদি মানে ক বি এর চেয়ে বেশি হয়, যদি ক খ এর চেয়ে বেশি হয়, তাহলে কি খ কখনো কি হবে না, বা ক এর চেয়ে বেশি হবে না। এক্ষেত্রে বোঝাচ্ছে যদি এটা বি এর চেয়ে বেশি হয়, তাহলে বি কখনো এর চেয়ে বেশি হবে না। এটা আমরা এভাবেও প্রকাশ করতে পারি বা এভাবেও প্রকাশ করতে পারি। মানে এটারই আরেকটি রূপ হচ্ছে এটা। আমি আবার বুঝিয়ে দিচ্ছি। দেখো ক যদি খ এর কি হয়, বড় হয়, ক যদি সবসময় খ থেকে বড় হয়, তাহলে খ কি ক এর চেয়ে বড় হবে? আমি যদি এই কথাটি এভাবেই লিখি যে খ ক এর চেয়ে বড় নয়, কথাটি কিন্তু একই কথা, কিন্তু লেখার ক্ষেত্রে লেখার প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। তার মানে ক খ এর সমান, সরি ক খ এর বড় হলে খ ক এর কখনো বড় হবে না। এটাই হচ্ছে যে এ ইজ গ্রেটার দেন বি, তাহলে বি ইজ নট গ্রেটার দেন এ। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে 4 নাম্বার স্বতঃসিদ্ধ। তোমরা বেশ কয়েকবার দেখলে বিষয়গুলি তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো 5 নাম্বার স্বতঃসিদ্ধটা কি? 5 নাম্বার হচ্ছে যদি এ গ্রেটার দেন বি হয় এবং বি গ্রেটার দেন সি হয়, তাহলে এ গ্রেটার দেন সি হবে। এই যে আগে 3 নাম্বার স্বতঃসিদ্ধটি আমরা কি বলেছিলাম? 3 নাম্বারটা মনে আছে? একটু নিচে লিখে দিচ্ছি। 3 নাম্বারটা হচ্ছে এ সমান সমান বি হলে, বি সমান সমান সি হলে, তাহলে আমরা এক্ষেত্রে এ সমান সমান সি লিখতে পারি। অনুরূপভাবে 5 নাম্বার স্বতঃসিদ্ধটি একই। যদি এ ইজ গ্রেটার দেন বি হয় এবং বি ইজ গ্রেটার দেন সি হয়, তাহলে আমরা এ ইজ গ্রেটার দেন সি লিখতে পারবো। বি এর চেয়ে যদি এ বড় হয় এবং সি এর চেয়ে যদি বি বড় হয়, তাহলে ডেফিনেটলি সি এর চেয়ে এ বড়, তাহলে আমরা এ ইজ গ্রেটার দেন সি লিখতে পারবো। যদি দেখো এটা আমি বলি যে ক যদি ক খ এর চেয়ে বড় হয় এবং খ যদি গ এর চেয়ে বড় হয়, তাহলে ক অবশ্যই গ এর চেয়ে বড়। ঠিক আছে, তাহলে কথায় যদি আমরা লিখতে যাই, তাহলে এটা কিভাবে লিখবো? দেখো ক যদি খ এর চেয়ে বড় হয়, আবার খ যদি গ এর চেয়ে বড় হয়, তাহলে ক অবশ্যই গ এর চেয়ে বড় হবে। এটি হচ্ছে সংক্ষিপ্ত আকারে বোঝানো। এ ইজ গ্রেটার দেন বি, বি ইজ গ্রেটার দেন সি, ডেফিনেটলি এ ইজ গ্রেটার দেন সি। ঠিক আছে, এটি হচ্ছে এই যে 4 এবং 5 দুইটি হচ্ছে ক্রমমান। আমরা সংখ্যার বৈশিষ্ট্যের ক্ষেত্রে ক্রমমান পর্যায় বা ক্রম পর্যায় আমরা বলে থাকি, যাকে আমরা র্যাঙ্ক অর্ডার বলে থাকি। এই দুটি হচ্ছে ক্রমমান। আচ্ছা, এর পরবর্তী যে 4টি রয়েছে 6, 7, 8, 9, এই 4টি হচ্ছে যৌগিকতা। তাহলে প্রথমে আমরা 6 নম্বরে যাই। দেখো যৌগিকতাটা কি? যৌগিকতা হচ্ছে যদি এ সমান সমান পি হয়, কি এ সমান সমান পি হয় এবং বি ইজ গ্রেটার দেন 0 হয়, তাহলে এ প্লাস বি ইজ গ্রেটার দেন পি। কথাটা কি? দেখো যদি এ সমান সমান পি হয়
এ সমান সমান পি হয় এবং বি ইজ গ্রেটার দেন 0 হয়, তাহলে এ প্লাস বি ইজ গ্রেটার দেন পি। একটু বোঝার চেষ্টা করো, এ সমান সমান পি, বি ইজ গ্রেটার দেন, এখানে সমান সমান হবে না, বি ইজ গ্রেটার দেন 0 আর এ প্লাস বি ইজ গ্রেটার দেন পি। তাহলে এটা কি দেখো, এখান থেকে এ সমান সমান যদি পি হয় তাহলে এ এবং পি তাকে আমরা পি সমান সমান এও লিখতে পারি, ঘুরিয়ে এটাকে এটাও লিখতে পারি, যেহেতু দুইটির মানে সমান। তাহলে এই ক্ষেত্রে শূন্যর চেয়ে যদি বি বড় হয়, মানে শূন্য তো আমরা জানি এই শূন্যের কোনো মান নেই, 0-র কোনো মান নেই, তাহলে 0-র চেয়ে যদি বি বড় হয় তাহলে বির একটা মান রয়েছে, সেই মানটা যদি এর সাথে যোগ হয় তাহলে কি সেটা পি এর থেকে বড় হবে না? অবশ্যই বড় হবে, কারণ পি সমান সমান এ সমান সমান পি, দুটোই সমান। এক্ষেত্রে যদি পি এর সাথেও বি যোগ হতো তাহলে ওইটা গ্রেটার দেন, মানে এটাকে আমরা এভাবেও লিখতে পারতাম। তখন কিভাবে লিখতে পারতাম দেখো, পি প্লাস বি তাহলে কি ইজ গ্রেটার দেন কি হতো এ, কারণ এই দুটার মানে যেহেতু সমান এই ক্ষেত্রে এভাবে লিখলেও আমরা এর থেকে এটা বড় হতো, কারণ দুটা মানের সাথে যে মানের সাথে একটি সংখ্যা বা মান যোগ হবে সেই মানটি বড় হয়ে যাবে, তখন সেটা গ্রেটার দেন হয়ে যাবে। এই কারণে বলেছে যে এ সমান সমান যদি পি হয় এবং বি এর মান যদি 0-র মানের চেয়ে বড় হয় তাহলে এই যে এ প্লাস বি, তাহলে এই যে এর সাথে আরেকটি মান যোগ হচ্ছে, তার মানে কি এর মানটা বেড়ে যাচ্ছে না? তাহলে বেড়ে গেলে সেটা যদি এ প্লাস ওই মানটা যোগ হলো তাহলে এটা পি এর চেয়ে কি বড় হয়ে যাবে, তখন আর পি এর সমান থাকবে না। বুঝতে পেরেছো? খুবই সহজ, একটুখানি মনোযোগ দিয়ে দেখো, বোঝার চেষ্টা করো। আচ্ছা, এই গেল 6 নাম্বার স্বতঃসিদ্ধ। এখন 7 নাম্বার স্বতঃসিদ্ধটা কি দেখো। 7 নাম্বার স্বতঃসিদ্ধ হচ্ছে যদি এ প্লাস বি হয় সমান সমান বি প্লাস এ হবে। এটি খুবই সহজ। কি 7 নাম্বারটা হচ্ছে যদি এ প্লাস বি হয় তাহলে সমান সমান কি বি প্লাস সি, তার মানে এ প্লাস বি প্লাস এ প্লাস বি সমান সমান বি প্লাস এ। তার মানে এটা কি এ প্লাস বিও যদি তুমি লিখো এটারও যে মান, এটাকে ঠিক উল্টিয়ে লিখলে বি প্লাস এ লিখলেও একই মান হবে। তাহলে এটা কি, এটা এভাবে লিখেছি, এটা যদি এই যে বি প্লাস এ আবার এ প্লাস বি, মানে এটা আগে পড়ে গেল কিন্তু এদের মান সমান সমান থাকলো, অর্থাৎ এটাকে যদি উল্টিয়েও লিখি একই মান হবে, আবার এটাকে ঠিক লিখলেও একই মান হবে। এটি হচ্ছে 7 নম্বর স্বতঃসিদ্ধ, এটি একদম সহজ। আচ্ছা, এরপরে যাও 8 নাম্বার স্বতঃসিদ্ধটা কি। 8 নাম্বার স্বতঃসিদ্ধ হচ্ছে যদি এ প্লাস বি হয় এবং বি ইকুয়াল টু কিউ হয় তাহলে এ প্লাস বি সমান সমান পি প্লাস কিউ। এ প্লাস যদি এ প্লাস পি হয়, কি বলছে এ প্লাস পি, এ প্লাস পি হয় এবং বি ইকুয়াল টু কিউ হয়, এ প্লাস পি, তাহলে যদি এ প্লাস, এখানে যদি লিখে দিই, বোঝানো একটা বইতে আছে তোমরা দেখে নিবে, যদি এ প্লাস পি হয় এবং বি প্লাস বি সমান সমান কিউ হয়, এ প্লাস পি হয় এবং বি সমান সমান কিউ হয়, তাহলে আমরা এ প্লাস বি সমান সমান পি প্লাস কিউ লিখতে পারি? অবশ্যই পারি। কিভাবে পারি একটু বোঝার চেষ্টা করো। এ প্লাস বি মানে এটা একটা সংখ্যা, এ এবং প্লাস বি দুটাকে প্লাস করলাম। আচ্ছা, আর এই ক্ষেত্রে দেখো এই বি সমান সমান কিউ, অর্থাৎ বি এর যে মানটা কিউ এরও একই মান হচ্ছে। তাহলে যদি আমরা এই ক্ষেত্রে এই দুটি যেহেতু সমান তাহলে এই দুটিকে যোগ করে দুটির সাথে যেটি এক হবে সেই দুটি কি ওদের মান বেড়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে যদি এর সাথে আমি বি যোগ করি, পি এর সাথে কিউ যোগ করি তাহলে কি দুইটি সমান সমান হবে? অবশ্যই হবে। যদি ক প্লাস খ হয় এবং এখানে চ সমান সমান ছ হয় তাহলে ক প্লাস চ সমান সমান কি খ, এখানে খ প্লাস ছ হবে। ঠিক আছে, যেমন দেখো এখানে এ প্লাস বি দিয়েছি সমান সমান
পি প্লাস কিউ। আশা করি এই জিনিসটি তোমরা বুঝতে পেরেছ। আমি আরেকটু সহজ করে বলে দিচ্ছি। যদি এখানে দেখো 2 প্লাস, আমি সংখ্যা দিয়ে বোঝাচ্ছি, 2 প্লাস 3 হয়, হ্যাঁ, এবং এক্ষেত্রে দুটো সমান যোগ, আমি ধরলাম এটা 3 প্লাস 3 হয়, এবং এক্ষেত্রে যদি এরকম হয় যে 2 প্লাস 1 সমান সমান এক্ষেত্রে 1 প্লাস 2, তাহলে দুটির মান, এটি আরেকটু বড় করে বুঝিয়ে দিচ্ছি। এখানে 3 প্লাস 5 8, আবার দেখা গেল এখানে 2 প্লাস 6, এটাও 8। তার মানে এখানে এ প্লাস বি মানে 3 প্লাস, যদি আমি 3 প্লাস, এখানে 3 না, 3 প্লাস 2 যোগ 1, এই দুটাকে একটা সংখ্যা হিসেবে ধরলাম, হ্যাঁ। তাহলে দেখো এ প্লাস বি, এটাকে এ প্লাস পি, এ প্লাস এ পি, আর এটা কি হচ্ছে, এখানে আমি বি সমান সমান কিউ দিলাম। তাহলে দেখো এই এটুকু মুছিয়ে দিচ্ছি, আমি অনেকটুকু মুছিয়ে বুঝতে পারবে না। আচ্ছা, তাহলে দেখো এই ক্ষেত্রে এটাকে এ ধরলাম, এটাকে 2 প্লাস 1কে আমি পি ধরলাম, এবং এখানে 3 প্লাস 5কে আমি বি ধরলাম, আর 2 প্লাস 6কে আমি কিউ ধরলাম। তার মানে দুইটার মানে এখানেও যোগ করলে 8 হবে, এখানেও যোগ করলে কত হবে, 8 হবে। এখন এই ক্ষেত্রে যদি আমি এখানে মানটি বসাই 3 এর সাথে, মানে এর সাথে, তাহলে এ কি 3, এখানে এ হচ্ছে 3 যোগ, আমি যদি বি কে বসাই যোগ 5, ঠিক আছে। তাহলে দেখো এটা এক্ষেত্রে এর মানের ক্ষেত্রে, তাহলে এর মান কত হলো, 3 3 6 আর কত 5, তাহলে টোটাল কত হলো 9, সরি টোটাল হচ্ছে 11, 6 আর 5 11। আবার সেম জিনিসটা যদি এখানে করি, পি এর সাথে যদি আমি এখানে কি কিউ কে যোগ করি, পি কত 2 যোগ 1, আর এখানে কিউটা কত যোগ করি প্লাস 2 যোগ 6, দেখো তো এখানে কত হবে 3, আর এখানে কত হবে 6 7 8, মান কত হয়েছে 11। দেখেছো এখানেও 11, এখানেও 11। এখানে আমি কি করলাম, এর সাথে কি যোগ করলাম, এর সাথে বি যোগ করলাম, এটার ক্ষেত্রে কি হয়েছে এ প্লাস বি, আর এটা কি হলো দেখো এখানে এ প্লাস বি, আর এখানে পি প্লাস কিউ। তাহলে কি দুটার মান, এই দুটোর মান কি এক হয়েছে, এটাই বোঝাচ্ছে যে যদি এ প্লাস পি হয় এবং বি সমান সমান কিউ হয়, তাহলে এ প্লাস বি সমান সমান পি প্লাস কিউ আমরা লিখতে পারি। তোমাদের কাছে হয়তো একটু জটিল মনে হচ্ছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করলেই তোমরা ইনশাল্লাহ বুঝতে পারবে। আচ্ছা, এবার আসো 9 নাম্বার স্বতঃসিদ্ধে, 9 নাম্বার এবং শেষ স্বতঃসিদ্ধ যেটি, সেটি হচ্ছে এ প্লাস বি ফার্স্ট ব্র্যাকেটে প্লাস সি সমান সমান এ প্লাস ব্র্যাকেটে সি প্লাস এ লেখা যায়। কিভাবে লেখা যায় দেখো, যদি এ প্লাস বি ব্র্যাকেট দিয়ে প্লাস সি, মানে এ এবং বি কে একত্রে করে নিলাম, সিটাকে আলাদা করে দিলাম, যদি লেখা যায় তাহলে এটা সমান সমান আমরা এটাও লিখতে পারি এ প্লাস বি, বা এ প্লাস বি না, এটাকে আমরা যদি আবার আলাদা করে ফেলি, মানে এখানে লিখেছি কি এ প্লাস বি একটা ব্র্যাকেটে নিয়ে প্লাস সি দিয়েছি, অনুরূপভাবে এটা সমান সমান এ প্লাস বি প্লাস সি লিখতে পারি, অর্থাৎ বি প্লাস সি কে আমরা আলাদা করতে পারি। তাহলে এক্ষেত্রে দেখো এ প্লাস বি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্লাস সি সমান সমান এটাকে আলাদা করে এ প্লাস আবার বি প্লাস সি কে আবার ফার্স্ট ব্র্যাকেটে নিয়ে নিলাম, মানে এটা আমরা এভাবেও লিখতে পারবো, এটার পরিবর্তে আমরা এভাবেও লিখতে পারবো, কিন্তু তাদের এই ক্ষেত্রে কি হবে না, যে তাদের মানের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ বৈশিষ্ট্য অনুসারে থাকবে, হয়তো এটাকে আমরা ঘুরিয়ে অন্যভাবে লিখতে পারবো। এই হচ্ছে টোটাল 9টি স্বতঃসিদ্ধ, শেষের 4টি যৌগিকতা। আচ্ছা, তাহলে দেখো এই যে প্রথমে যখন আমি আলোচনা করেছিলাম যে সংখ্যার 3টি বৈশিষ্ট্য, অভেদ সূচক, ক্রমপর্যায় এবং যৌগিকতা, এই 3টিই কিন্তু আমাদের স্বতঃসিদ্ধের ক্ষেত্রে প্রয়োজন রয়েছে। স্বতঃসিদ্ধের ক্ষেত্রে কি প্রয়োজন, প্রথম 3টির ক্ষেত্রে আমরা অভেদ সূচক দেখেছি, পরবর্তী 2টির ক্ষেত্রে আমরা ক্রমপর্যায় দেখেছি, এবং পরবর্তী 4টির ক্ষেত্রে আমরা যৌগিকতা দেখেছি।
তাহলে দেখো এই তিনটি বৈশিষ্ট্যের সাথে 9টি স্বতঃসিদ্ধ ওতপ্রোতভাবে জড়িত। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো সমস্যা হয় আমাকে বলবে, আমি আবারও তোমাদেরকে বুঝিয়ে বলবো, কিন্তু এই বিষয়টি বোঝার, জানার এবং শেখার চেষ্টা করবে, কারণ যে কোনো গবেষণার ক্ষেত্রে এই বিষয়গুলি খুবই জরুরি এবং জানা প্রয়োজন। এবং বিষয়গুলি ততটা কঠিন নয়, তোমরা একটুখানি বুঝতে পারলে বইটি সামনে নিয়ে যদি আমার এই ভিডিওটি ভালো করে দেখো, আশা করি তোমরা খুব সহজভাবেই বুঝতে পারবে। তো ভালো থেকো, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফিজ।